লেবাননে ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশের গ্রামের বাড়িতে শোক, দ্রুত মরদেহ দেশে আনার আর্জি স্বজনদের। রাজধানীর মিরপুর যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য, বাহুবলী আশিক গ্রুপের নৃশংসতার শিকার অনেকে, মাদকের থাবায় পুরো বিহারীপল্লী। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। ভিতরে আসছিল 5-6 জন, মোটামুটি ভর্তি পোলাপান, দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। মার্কিন প্রস্তাবের কিছু শর্ত গ্রহণযোগ্য নয় বললেন ইরানের স্পিকার। লাইফ সাপোর্টে আছে যুদ্ধবিরতি, মন্তব্য ট্রাম্পের। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে উচ্চশিক্ষামূলক এক কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং ফেয়ার সহ এ ধরনের শিক্ষা ও দক্ষতা বিষয়ক আয়োজনকে উৎসাহিত করার পরিকল্পনা আমরা নিয়েছি। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান এই সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। এর ফলে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার একদিকে প্রথাগত চাকরির বাজারে বেকারত্ব হয়তো বাড়াচ্ছে, অন্যদিকেও আবার তৈরি করছে নিত্য নতুন ভিন্ন ধরনের কর্মসংস্থান। সম্মানিত সুধীমণ্ডলী, শিল্প বিপ্লব বিশ্ববাসীর সামনে যে বার্তাটি স্পষ্ট করেছে, খুব সম্ভবত সেটি হলো শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয় আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। এই সংযোগের ফলেই জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে, এবং এই পরিবর্তনের গতি প্রকৃতির সঙ্গেই আমাদের নিবিড় সম্পর্ক থাকা অবশ্যই জরুরি বর্তমান অবস্থায়। সম্মানিত শিক্ষক, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের এই কর্মশালার বিষয়ের সঙ্গে খুব সম্ভবত ব্রিটিশ লেখক টম ইয়ন, যিনি বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড অ্যানালিস্ট হিসেবে স্বনামধন্য, তার একটি বিখ্যাত মন্তব্য খুব সম্ভবত প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন, বিশ্বে বহুল ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের বৃহত্তম অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবার কোনো স্টক বা মজুদ পণ্য নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবির নিজেদের কোনো রিয়েল এস্টেট বা অ্যাসেটস নেই। অর্থাৎ ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা যার যার ক্ষেত্রে বিশ্ব শাসন করছে। এই প্রতিষ্ঠানগুলোই মূলত একটি স্মার্ট ইন্টারফেস। তারা সেবা দিচ্ছে না, বরং যারা সেবা নিতে চায় এবং যারা সেবা দিতে চায় তাদের এক জায়গায় নিয়ে এসেছে। এটি প্রযুক্তি নির্ভর জ্ঞান।
সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতায় গুরুত্ব পাবে সর্বোচ্চ। সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাতক্ষীরার 2 যুবক নিহতের ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম। নিহতদের মধ্যে শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা, অপরজন নাহিদুল ইসলাম নাহিদ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের বাসিন্দা। এর আগে সোমবার নাবাতিয়া এলাকায় স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হন মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ ও শফিকুল ইসলাম নামের 2 প্রবাসী বাংলাদেশি। দুজনেরই বাড়ি সাতক্ষীরা জেলায়। বর্তমানে নাবাতিয়ের নাবি বেরোবি হাসপাতালে রাখা আছে তাদের মরদেহ। আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ঋণ ছিল বলে তাই আমার বাপ কইতেছে আমি কয়দিন খাটিয়ে আসি, আমি ঋণ শোধ করবো রে। আমি বাড়িকে ফোন দোবানে কাজে ঢুকি, আমি ফোন দোবানে দিলেই তোমরা কথাবার্তা বলি আনে বলি, সে ফোন আর দিল মাত্র কদিন দিল সে আমার মা জানে, আমার কাছে দিইনি, মার কাছে দিল। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরা 2 যুবক নিহত হয়েছে, যেমনটি জানাচ্ছিলাম। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে শোকের মাতম। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, স্বজনরা কি বলছেন, মরদেহ কবে ফিরবে তা নিয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। আমি রয়েছি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরের যে শফিকুল ইসলাম, সেই শফিকুল ইসলামের বাড়িতে, এবং আমরা এসে যেটি দেখছি পরিবারটি একেবারেই হতদরিদ্র পরিবার। মাত্র 2 মাস আগে ধার দেনা করে 10 লাখ টাকা ব্যয় তারা কিন্তু ওই শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম একসঙ্গেই লেবানন পাড়ি জমান, এবং গতকালকের ওই ঘটনার পর এই যে পরিবারটি খবর পেয়েছে রাত 8টার পর সেখানে তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মাধ্যমে, এবং এই পরিবারটির এখন শোক আহাজারি চলছে। এলাকার যারা প্রতিবেশী রয়েছেন, স্বজনরা রয়েছেন, যারা যেভাবে যেখান থেকে শুনতে পাচ্ছেন, তারা কিন্তু এই পরিবারটির পাশে এসে দাঁড়াচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, এবং এলাকাবাসীর সঙ্গেও কথা বলে আমরা যেটি জেনেছি যে তারাও বলছেন যে পরিবারটি খুবই হতদরিদ্র, এবং নাহিদুল ইসলাম ছিল তাদের একমাত্র ছেলে এবং 3টি মেয়ে, এবং যে শফিকুল ইসলাম নিহত হওয়ার পর তার যে আয় রোজগারের যে পথ সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আমরা একটু তার মায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তিনি শোকগ্রস্ত। আপনার কখন জানতে পারলেন ছেলের এই ঘটনা? কি সারের পরে নেটে দেখে তাই সংবাদ পাইছি রে, সেই ছাড়া আমি এমনি মুখে সংবাদ কারোর পাইনি রে। ও বাপ রে,
শুনছিলেন পরিবারটি আসলে খুবই শোকগ্রস্ত, হাহাজারি চলছে। আমরা একটু এলাকাবাসীর সঙ্গে কথা বলতে চাই। এই যে পরিবারটির অবস্থা কেমন? অবস্থা খুব গরিব মানুষ, বাটা মাটা জন্মজুরি খেটি খায়, দিন হাত জ্বালায় বিদেশ চলে গেছে, এই 2 মাস টাস গেছে, যাই হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট মৃত্যু ঘটনা। রাব্বি, এবং যেটি জানতে চাচ্ছিলেন যে লাশ কখন ফিরবে, এ ব্যাপারে প্রশাসন এখনো আমাদের কোনো তথ্য জানাতে পারেনি, তবে পরিবারটি দাবি করছে তাদের মরদেহ যা দ্রুত সময়ের মধ্যে তাদের ফেরত দেওয়া হয়। রাব্বি। আকরাম, আপনাকে ধন্যবাদ। Enjoy the best. Oh, bro, what a time. Let's start Korean fun. Korean spicy flavor. Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. রাজধানীর হাম পরিস্থিতি সম্পর্কে জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, হাসপাতালে হামাক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন, সার্বিক চিত্র আমাদের জানাবেন একটু। আপনি জানেন সার্বিক চিত্র আসলে বেশ চিন্তাময় অবস্থায় রয়েছে, বেশ শঙ্কাযুক্ত অবস্থায় রয়েছে, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত ক্রমবর্ধমানভাবে বাড়ছে। অর্থাৎ হামাক্রান্ত শিশুদের সংখ্যা যেমন বাড়ছে, বয়স্কদের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে, এবং এখানে বিশেষায়িতভাবে শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে হামাক্রান্ত। এবং আমরা এখানে এসে বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম যারা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছেন। আমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে ক্রমান্বয়ে এলাকা ভিত্তিক যে হামের প্রকোপ বা যে সংক্রমণের সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, যেটি নিয়ে একটি শঙ্কা বা উদ্বেগ কিন্তু দেখা দিয়েছে, এবং সেটি ঢাকার বাইরেও কিন্তু বেশ প্রবলভাবে আছে। মহাখালীর ডিএনসিসি এই হাসপাতালে চিকিৎসকরা নিবিড়ভাবে সেই সংকট মোকাবেলায় বা শঙ্কাটি দূর করতে আসলে মূলত কাজ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি জায়গায় রয়েছেন। আমি এরকম 2-1জনের সাথে একটু কথাও বলতে চেয়েছিলাম, যারা মূলত এই হামাক্রান্ত শিশু যারা রয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন, এবং অনেকেই বলেছেন যে টিকা দেওয়ার পরেও কিন্তু আসলে মূলত এই ধরনের হামে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি সেটি রয়েছে, এবং সেই সংখ্যাটাও আসলে বেড়েছে, সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তবে এলাকা ভিত্তিকভাবে যেটি বাড়ার সংখ্যা আমরা জানাচ্ছিলাম, গতকালকেও জানাচ্ছিলাম একটি প্রতিবেদনে, যে ঘনবসতিপূর্ণ এলাকায় কিন্তু মূলত এই যে হাম আক্রান্তের সংখ্যা সেটি আসলে ক্রমান্বয়ে বেড়ে চলছে। ফলে ঢাকার মধ্যে যেই এলাকাগুলোতে হামে আক্রান্ত হচ্ছে মানুষ, তাদের মধ্যে কিন্তু সেটি ছোঁয়াচে আকারে কিন্তু ক্রমান্বয়ে সংক্রমিত হচ্ছে। এবং আরেকটি বিষয় কিন্তু গতকালকেও থেকেও আমরা জানাচ্ছিলাম, মূলত শুধুমাত্র শিশু না, প্রাপ্তবয়স্করাও কিন্তু এখন হামে আক্রান্তের যে সংখ্যা সেটি আস্তে আস্তে বাড়ছে, এবং সেটি আমরা রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে তাদের উপস্থিতি কিংবা ভর্তির যে চিত্রটি সেটি মূলত দেখা গেছে। এখানে অধিকাংশ যারা আসছেন তারা বলছেন যে বেশ কয়েকদিন ধরেই আসলে তাদের নানা উপসর্গ দেখা দিয়েছে শিশুদের মধ্যে বিশেষ করে, এবং সেই উপসর্গ দেখা যাওয়ার পরে তারা বেশ কয়েক জায়গায় চিকিৎসাও করিয়েছেন। এমনও তারপরে কিন্তু এই ডিএনসিসি কোভিড হাসপাতালে আসার পরে তাদের শিশুর যে ডায়াগনোসিস বা জায়গাটি, নির্ণয়ের জায়গাটি, সেটি তারা হাম হিসেবে তারা শনাক্ত করতে পেরেছেন। তবে সেটি নিয়ে উদ্বেগ রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আজকে কিছু বলা হয়নি, তবে সকালবেলাও কিন্তু বেশ কয়েকজন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই চিত্রগুলো হয়তো সন্ধ্যার দিকে বা দিন শেষে আরও বাড়বে। তবে এইটি মোকাবেলায় সবাই কাজ করছেন। রাব্বি। রেজা, আপনাকে ধন্যবাদ। তিলোত্তমার ঢাকা 2 কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। প্রথম দিনে থাকছে মিরপুরের কিশোর গ্যাং আর মাদকের বিষাক্ত থাবার কথা। তানভীর মিজানের তোলা ছবিতে রিপোর্ট করছেন সুমাই ঐশী। মিরপুর 10-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। গত 11 এপ্রিল এমনই এক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর অবস্থায় চলে যান রিকশা চালক শামীম। তার পরিবার জানায়, বাহুবলী গ্যাংয়ের দৌরাত্মে প্রতিনিয়ত প্রাণনাশের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। 2000 টাকা উনি চাইছিল,
টাকা দেওয়া হয়নি, তার জন্য বাহুবলী মাছ খাদ্যটা নিতে লাগছে আর কি নিতে লাগে গেছে। ওর নাশ ফুরফুসি নাচ আছে, ওইটা কেটে গেছে পুরো। শামীমকে নিয়ে এই সাক্ষাৎকার ধারণের 2 দিন পর হাসপাতালে মারা যান তিনি। 3 ভাইয়ের ভিতরে আমরা 3 ভাই কেউ না বাপছে। শুধু শামীম নন, বাহুবলীর আতঙ্কে তটস্থ থাকেন এলাকার প্রায় সব মানুষ। এই বাহুবলী এখন জেলে, তবে থেমে নেই তার গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে ছুরি ঢুকাই দিয়েছে, আবার দ্বিতীয়বার এই ছেলে 3 বার আঘাত করলো। আর 3 দিন আগে বড় রান্দা নিয়ে 6টার দিকে নিয়ে আইছিল, নিয়ে যাইতেছে, মামলাও দিতেছে না, কিছু না, 2 মাসের মামলা দিতেছে, আবার আয়া পড়তেছে, আবার এই রংবাজি। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। মিরপুর প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেট ভবনটি হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা। দিনের আলোতেও দেখা যায় নেশার আখড়া। চলতি বছরের জানুয়ারিতে একজন মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয় এই ভবনে, এবং তারপর তার মরদেহ ফেলে দেওয়া হয় এই ভাঙা অংশ দিয়ে। এরকম আরও অসংখ্য হত্যা, মাদক এবং ছিনতাইয়ের ঘটনার এক অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত ভবনটিতে, যেখানে স্থানীয়রাও দিনে দুপুরে আসতে রীতিমতো শঙ্কিত হন। থানাতে যখন আমরা ডিএমপি কমিশনারে অভিযোগ দিয়েছি গত বছর বা তার আগে, জুলাইয়ের আগে যখন জমা দিয়েছি, সেই অভিযোগের কপি মাদক ব্যবসায়ীদের যারা শেল্টার দাতা তাদের হাতে চলে আসে। তারা আমাদের ফোন দিয়ে হুমকি প্রদান করে। কোনো একটা ক্রাইম করলো, এখানে কোনো একটা জায়গায় লুকিয়ে গেল, প্রশাসন আসলো, যেমন তাকে খুঁজে পায়নি। এখানে বিশাল অনেকগুলো রুম আছে। যখন এটা আপনার অ্যাকচুয়ালি পরিত্যক্ত হয়, তখন থেকে পর্যন্ত প্রায় 12টা মার্ডার হয়েছে, যেটা আইনের কাছে আমাদের লিখিত আছে। ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। দ্রুতই সেটি ভেঙে নতুন করে পরিকল্পনা করার কথা জানিয়েছেন প্রশাসক। যেহেতু পরিত্যক্ত ভবন, সেখানে তো আমি এখানে নতুন করে আর কোনো কিছু করতে পারবো না। সেটাকে হয়তো বা ক্রাশ করে নতুন উদ্যোগে সেটাকে একটা মার্কেট নির্মাণ করতে হবে এলাকাবাসীর সুবিধার জন্য। তো আমরা এটা নিয়ে অলরেডি শাহালি মার্কেট এবং প্যারিস যে মার্কেটটা আছে এটা নিয়ে কাজ করছি। অত দ্রুত সময়ের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে আমরা একটা ব্যবস্থা করবো আর কি। এদিকে পল্লবী কালশী এলাকায় সক্রিয় আশিক গ্যাং। যুবলীগের সাবেক নেতা খালেকুজ্জামান জীবনের ছেলে এই আশিক। তার অনুসারীরা গেল 26 এপ্রিল কুপিয়ে জখম করে ইউসুফ নামের এই ব্যক্তিকে। সিসি ক্যামেরায় স্পষ্ট বিভৎস সেই হামলা। ভয়ানক সেই হামলার বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী নিজেই। যখন আমি গেটটা খুলছি তখনকার মানে কোনো কি বলবো, কোনো আমি যে আগের থেকে জানবো কোনোভাবেই পসিবল না এটা। অভিযোগ, চাঁদা না দেয়ায় হামলা করে আশিকের অনুসারীরা। এ ঘটনায় 27 এপ্রিল মামলা করা হলেও ধরা ছোঁয়ার বাইরে আশিক ও হামলাকারীরা। ভিতরে আসছিল 5-6 জন, আর বাহিরে আমি পরবর্তীতে মানে তখনও আমি দেখিনি বাহিরে, পরবর্তীতে ভিডিওতে দেখছি যে 3টা অটো মোটামুটি ভর্তি পোলাপান দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। কালশী রোডের এই স্টিলের ব্রিজ এলাকা এখন এক আতঙ্কের নাম। সন্ধ্যার পর থেকেই এখানে নির্ভয়ে চলাচল করা অসম্ভব। যে কোনো সময় কিশোর গ্যাংয়ের ছিনতাই এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হতে পারেন যে কেউ। ডিএমপির তথ্য অনুযায়ী মিরপুরে এমন ছোট বড় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আছে 32টি। কোনো এক অদৃশ্য কারণে তারা চিহ্নিত হলেও গ্রেফতার করা হয় না, কিংবা গ্রেফতার করলেও কয়েকদিন পরই ছাড়া পেয়ে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করে মিরপুর জুড়ে। কিশোর গ্যাং আর মাদকের বাড়বাড়ন্তে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন মিরপুরবাসী। চিহ্নিত এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি তাদের। পুলিশ তো জালের মতো ছড়িয়ে থাকতে পারে না, যেখানে পুলিশের অনুপস্থিতি সেখানে অপরাধকাণ্ড ঘটতে পারে। যে কোনো, শুধু মাদক না, যে কোনো অপরাধকাণ্ড ঘটে পুলিশের অনুপস্থিতি। শুধু মিরপুর নয়, দেশের প্রতিটি শহরে কিশোর গ্যাং ও মাদকের থাবায় হুমকির মুখে কিশোর ও যুব সমাজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি উদ্যোগকে অযৌক্তিক দাবি আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন,
যুদ্ধ বন্ধের নামে ওয়াশিংটন এমন কিছু শর্ত চাপিয়ে দিতে চাইছে যা তেহরানের জন্য গ্রহণযোগ্য নয়। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে চাপ ও হুমকির নীতি অনুসরণ করছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। তেহরানের প্রতিক্রিয়া এমন হবে যা যুক্তরাষ্ট্রকে অবাক করে দেবে। ইরানের যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শান্তি প্রস্তাবে ইরানের জবাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ওরা আমাদের যে জবাব পাঠিয়েছে সেটা খুবই বাজে। আমি পুরোটা পড়াও শেষ করিনি। এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলেন আপনার প্রিয়জনকে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। হিজবুল্লাহ ড্রোন হামলায় প্রাণ গেছে আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনার। দক্ষিণ লেবানন সীমান্তে হামলায় মৃত্যু হয় তার। নিহত সেনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একই হামলায় আহত হয় আরও 3 আইডিএফ সেনা। সীমান্তবর্তী ইসরায়েলি এলাকা লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এ সময় ঘাঁটিতে অবস্থানরত সেনাদের ওপর আঘাত হানে একটি ড্রোন। চলমান যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় এ নিয়ে 5 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। এমন খবর নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। বিভিন্ন গণমাধ্যম বলছে, সোমবার 2 দিনের কাঠমান্ডু সফরে যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। নেপালের নতুন সরকারের অগ্রাধিকার বুঝতে মিশ্রিকে কাঠমান্ডু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। তবে রোববার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য ব্যস্ততার কারণে আপাতত স্থগিত করা হয়েছে বিক্রম মিশ্রির সফর। তবে সুনির্দিষ্ট কারণ জানায়নি। এর আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পাল কাপুরের সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেন্দ্র শাহ। নেপালের গণমাধ্যম বলছে, পররাষ্ট্র নীতি মেনে সাধারণ মন্ত্রী পদের নিচে কারো সাথে বৈঠক করেন না দেশটির প্রধানমন্ত্রী। তবে সৌজন্য প্রকাশে সাক্ষাতে কোনো বাধাও নেই। নতুন রাজ্য সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। নিয়োগ দুর্নীতি মামলায় জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার স্থানীয় সময় রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে গ্রেফতারের পর তাকে দীর্ঘ 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সল্ট লেকের দফতরে। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে মঙ্গলবার সকালে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় সুজিত বসুকে। মমতা ব্যানার্জির সরকারে দমকল মন্ত্রী ছিলেন সুজিত বসু। এবারের বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে পরাজিত হন প্রতাপশালী এই নেতা। দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় কর্মী নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।